আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরো একটি নতুন ট্রাভেল ব্লগ। এই ভিডিওটি আমাদের অরুণাচল ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের আসাম থেকে ভালুকপং যাবার বিস্তারিত সবকিছু এবং যাত্রাপথে কোথায় কি কি দেখবেন সেই সমস্ত কিছু আমি জানাবো আমার এই ব্লগের মাধ্যমে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাই সকলকে। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদের যারা প্রথমবার আসামে কামাখ্যা দেবীর মন্দিরে আসছেন তারা কিভাবে পুজো দেবেন এবং কি কি নিয়ম আছে সেই সমস্ত কিছু। আপনারা চাইলে আমার আগের ব্লগটিও দেখতে পারেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালোও লাগবে। তাহলে চলুন আমার আজকের এই ব্লগটি শুরু করা যাক। সেদিন দিনটা শুরু হয় ভোর 5:44-এর সময়, আর ঘুম থেকে উঠেই হাতে চলে আসে গরম গরম চা আর বিস্কিট। আমরা এখন রেডি হয়ে গেছি, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে হচ্ছে 25 তারিখ আর আমরা আজকে রওনা দিচ্ছি ভালুকপং এর উদ্দেশ্যে। আজকে আমাদের আসামের লাস্ট দিন, আবার যেদিন ফিরবো সেদিন এই হোটেলেই হয়তো থাকবো। তো এই হচ্ছে বাবাই রেডি হয়ে গেছে, আমাদের সব ব্যাগেজ দিয়ে দিয়েছি। আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছিল তারা সকালেই নিয়ে চলে গেছে, আমাদের গাড়ি রেডি। এবার আমরা যাব নিচে গিয়ে তারপরে আমরা গাড়িতে উঠবো, দেন আমরা ভালুকপং এর উদ্দেশ্যে আজকেই রওনা দিচ্ছি। এবারে রাস্তায় আমরা কি করছি না করছি, কোথায় কি দেখছি আপনাদেরকে আমি পুরো ডিটেলস দেবো, পুরোপুরি সবকিছু শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। তারপরই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই লুচি তরকারি আর সাথে একটা করে ডিম সেদ্ধ দিয়ে। ব্রেকফাস্টের পর আমরা চেক আউট করে চলে আসি আমাদের হোটেলের বাইরে। আর তার ঠিক কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় আমাদের গুয়াহাটি থেকে ভালুকপং যাবার সেই দীর্ঘ 242 কিলোমিটারের যাত্রা। আমাদের যাত্রা চলার বেশ কিছুক্ষণ পর যখন গুয়াহাটি শহর ছাড়ালাম তখন চোখে পড়ল ঢিপির মতো কিছু পাহাড়, আর রাস্তার দুধারে দেখলাম সবুজে মোড়া বেশ কিছু গাছ। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে আজকাল অনেক জায়গায় গাছ দেখাই যায় না, কিন্তু এখানে তারা গাছ না কেটে প্রকৃতিকে ভালো রাখবার চেষ্টা করেছেন। তারপর আমাদের যাত্রা যত এগোতে থাকলো আর আমরা এরকম গ্রাম্য পরিবেশ দেখলাম আমাদের রাস্তার ধারে, এরকম চাষের জমি, আর তার মাঝখান দিয়েই চলে গেছে এরকম চওড়া রাস্তা। আর এই ক্ষেত্রে আর একটা জিনিসও আমার বেশ ভালো লাগলো যে এখানকার রাস্তার দুপাশে যেমন সবুজে মোড়া নানা রকমের অনেক গাছ, এখানকার রাস্তাও কিন্তু তেমনই পরিষ্কার। এই রাস্তা দিয়ে যখন আপনারা এতটা পথ জার্নি করবেন তখন কিন্তু আপনাদের কোনো রকম কোনো কষ্টই হবে না। এখন আমরা একটা জায়গায় হল্ট করেছি, এটা ভালুকপং যাচ্ছিলাম আমরা গুয়াহাটি থেকে। এই ধাবাটা আমরা এখন হল্ট করেছি, এখানে এখন ড্রাইভার একটুখানি ব্রেকফাস্ট করবে, এমনি চা খাবে, আর আমাদের গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা এখানে সামনের দিকে দেখতে পাচ্ছি একটা ছোট গ্রাম আছে, তো সেই গ্রামটাতে আমরা একটুখানি গিয়ে দেখবো কি আছে কি না আছে, এই হচ্ছে ব্যাপার। আর মানে ভালো জায়গাটা, বেশ গ্রাম্য টাইপের আছে। তো এখন আমরা সামনে গিয়ে দেখবো কি আছে না আছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই হচ্ছে জায়গাটা, দেখেছেন? মানে একদম পুরো সেই গ্রাম্য পরিবেশ, কি শান্ত, ঝিঝি পোকা ডাকছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আমি জানি না কতটা কি শুনতে পাচ্ছেন। সামনে মা, অদিতি আন্টি, সৃজা, ওরা সবাই যাচ্ছে। আর ওইখানটা হচ্ছে আমাদের ধাবাটা, এইটা হচ্ছে আমাদের ধাবাটা, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে।
তো ওনারা এখন কিছুক্ষণ আর কি থাকবেন এখানে, সেই কারণের জন্য আমরা একটুখানি আর কি গিয়ে দেখে আসছি যে এখানে গ্রামের মধ্যে কি আছে না আছে। দেখুন এখানে এরকমভাবে গরু চড়ে, বুঝতে পারছেন, মানে খুবই পিসফুল জায়গাটা। দেখুন রাস্তাটা দেখুন, দেখেছেন, খুবই পিসফুল, বড় বড় গাছ আছে, দেখুন খুবই ভালো লাগছে। আমি জানি না এই জায়গাটার এক্স্যাক্ট নাম কি আছে, কারণ আমরা গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার পথেই আর কি এখানে দাঁড়ালাম। কেমন লাগছে? একদম নতুনত্ব একটা জায়গা, আচ্ছা, ভালো পরিবেশ, এতক্ষণ গাড়িতে আসার পর এই পরিবেশটা খুবই ভালো লাগছে, একটা গ্রামের মতো পরিবেশ। দেখুন এখানকার বাড়িগুলো দেখুন, দেখেছেন, এইখানকার যারা লোকাল আছে তারা এইখানে থাকে, দেখুন, দেখেছেন, মানে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ যাকে বলে, আর খুব পিসফুল। মানে এই টোটাল এই রাস্তাটাই চলে গেছে একদম পুরো গ্রামের ভেতর অবধি। এখানে ছোট্ট ছোট্ট বাড়ি আছে, কি সুন্দর। মানে আমরা এরকম এক্সপেক্ট করছিলাম না যে এই জায়গায় এসে এরকম একটা গ্রাম বা কিছু একটা দেখতে পাবো, তবে খুব সুন্দর, এটা আমি বলবো, খুব পিসফুল। দেখুন এখানে এখন ফটোশুট চলছে, এখানে এখন ফটোশুট চলছে, এখানে ফটোগ্রাফি ইন্ট্রোডাকশন চলছে। দেখুন এই হচ্ছে মডেল, এই হচ্ছে ফটোগ্রাফার, আর ইনি বলছেন কিভাবে ক্যামেরা ধরতে হয়। সেখানে 1-1.5 ঘন্টা মতন ব্রেক নিয়ে তারপরে আবার শুরু হয় আমাদের যাত্রাপথ। ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল, সেই কারণের জন্য আমাদের কিন্তু এতটা পথ যাত্রা করার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমাদের এই যাত্রাপথে আমি একটা বেশ মজার জিনিস দেখলাম। কখনো আমাদের এই যাত্রাপথ ঘিরছে এই সবুজে মোড়া সব গাছেরা, আবার কখনো এরকম খোলা হাইওয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরে এরকম হাইওয়ে ক্রস করার পর আবার কোনো গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি। এই যাত্রাপথটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই যাত্রাপথে আপনারা যত এগিয়ে যাবেন আপনাদের দুপাশের দৃশ্য কিন্তু পাল্টাতে থাকবে। সুতরাং আপনারা কখনো এই যাত্রা করতে করতে বোর হবেন না, এবং আপনাদের খুব ভালোও লাগবে এই দুপাশের দৃশ্য বারবার পাল্টে যাওয়া ব্যাপারটা। আমাদের যাত্রার দীর্ঘ কিছু সময়ের পর আমরা এসে পৌঁছালাম আমাদের সেই দিনের প্রথম সাইট সিইং পয়েন্টে, যেটা ছিল 126 ফিট উচ্চতার শিবের এই মহামৃত্যুঞ্জয় মন্দির, যেটা অবস্থিত আসামের নাগাঁও নামের একটা জায়গায়। আপনারা যারা অরুণাচল প্রদেশ গুয়াহাটি হয়ে যাবেন তাদের যাত্রাপথেই পড়বে এই মন্দিরটি। দীর্ঘ অনেক ঘন্টার পথ জার্নি করার পর আরও 1.5 ঘন্টা ওখানে হল্ট করেছিলাম, তারপরে আরও 1.5 ঘন্টা আসার পর এখন আমরা ফাইনালি দাঁড়িয়ে আছি মহামৃত্যুঞ্জয় টেম্পলের সামনে। এই দেখুন, দেখেছেন কত বড় শিবলিঙ্গটি। আর এখন মন্দির ওদিকের গেট খোলা আছে, এদিকের গেটটা খোলা নেই। আর আপনাদেরকে আর একটা জিনিস সব কিছু আমি শেয়ার করব এখানকার, চলুন আপনাদেরকে বলি এখানে আর কি কি আছে, বা এখানে এসে আপনারা কিভাবে কি পুজো দিতে পারবেন, কেমন কি ব্যবস্থা আছে সব কিছু বলবো। দেখুন এই হচ্ছে এখানকার মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গ, দেখেছেন কি বিরাট বড়, তার জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন দেখেছেন কি বিরাট বড় শিবলিঙ্গ, দেখুন দেখুন কত পায়রা বসে আছে শিবলিঙ্গের গায়ে, দেখেছেন। আচ্ছা এই হচ্ছে মন্দির, আর ওদিকে হচ্ছে প্রবেশের জন্য দরজা। এইদিকের দরজাটা বন্ধ আছে, জানি না ঠিক কী কারণে বন্ধ আছে সেটা আমি জানি না। এদিক থেকে একের পর একে ট্যুরিস্টের গাড়ি ঢুকছে, কিন্তু পার্কিং কিন্তু এখানে না, পার্কিং হচ্ছে ওই দিক থেকে গিয়ে বাঁ দিকে, আমাদের গাড়ি ওখানেই আছে। আপনারা ভেতরেও এখানে পেয়ে যেতে পারেন,
ঠাকুরের পুজো দেওয়ার সমস্ত কিছু জিনিস ভোলে বাবাকে। এখানেও দোকান আছে, বাইরেও দোকান আছে ওইখানে। জায়গাটা খুবই ভালো, দেখতে পারেন। এই দেখুন, জায়গাটা খুবই ভালো। মানে অরুণাচল যারা আসে তারা তো ভিজিট করেই এই মহামৃত্যুঞ্জয় মন্দির, আমরাও সেই জন্য ভিজিট করছি। খুবই ভালো কিন্তু জায়গাটা। দেখুন দেখুন এখানে অনেকে, কত লোক দেখুন পায়রাকে খেতে দিচ্ছে। দেখুন, দেখেছেন এখানে কত পায়রা। দেখুন, আমরা আগের দিন গেছিলাম কামাখ্যা মন্দিরে, সেখানেও আমরা এরকম দেখেছিলাম, এরকমই অনেক পায়রা তাদেরকে খেতে দেয়। দেখুন কি শান্ত পরিবেশ, দেখুন চারিদিকটা। তো আপনারাও যখন অরুণাচল আসবেন তখন চেষ্টা করবেন এই মন্দিরটা একবার আসার। এলে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটা আমার এখানে। মন্দির দর্শন করে আমরা চলে আসি একটা হোটেলে লাঞ্চ করতে, যেখানে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটল চিংড়ি তরকারি আর পমফ্রেট মাছের ঝাল। খাবার দাবারের টেস্টটা কিন্তু খুব ভালোই ছিল। লাঞ্চ সারার পরই আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য ভালুকপং এর দিকে। এখনো কিন্তু আমাদের দীর্ঘ যাত্রা পথ বাকি ছিল, আর তার মাঝেই ছিল আরো একটা সাইট সিনের জায়গা। গাড়িতে যেতে যেতেই চোখে পড়লো এই অসাধারণ দৃশ্যটি। দেখুন ব্রহ্মপুত্র নদটাকে দেখতে কি সুন্দর লাগছে। এ এক অপূর্ব দৃশ্য। আপনারা আসাম থেকে যখন অরুণাচল যাবেন তখন কিন্তু আপনাদের এই ব্রহ্মপুত্র নদের ওপর দিয়েই যেতে হবে। আমাদের যাত্রাপথের দুদিক থেকেই কিন্তু ব্রহ্মপুত্র নদের এই অসাধারণ দৃশ্যটা কিন্তু দেখা যাচ্ছিল। দেখুন কি সুন্দর লাগছে ব্রহ্মপুত্র নদকে দেখতে এইভাবে। আর এই এক অদ্ভুত অনুভূতি। আপনারা যখন নিজেরা এই দৃশ্যটি দেখবেন তখন আপনারাও এটা উপভোগ করতে পারবেন আমাদের মতো। ঠিক এই ব্রিজটা ক্রস করার পরই আমাদের চোখে পড়লো রাস্তার পাশে এরকম সুন্দর চা বাগান। দেখুন কি সুন্দর লাগছিল। তখন বিকাল হয়ে যাওয়াতে যখন রোদটা পড়েছিল এই চা বাগানের ওপর, তখন এই চা বাগানগুলো কিন্তু দেখতে আরো সুন্দর লাগছিল। আর এই চা বাগান দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য, মানে আমাদের সেকেন্ড সাইট সিনের জায়গাতে। এখন আমরা আছি ক্যামেং রিভার, যেটা আসে অরুণাচলের তাওয়াং শহর থেকে। আর এখন ঘড়িতে বাজছে ঠিক 3:45। আমরা অনেকক্ষণ পরে লাঞ্চের পরে এইখানেই স্টপটা করলাম শুধুমাত্র এই ভিউটার জন্য। দেখুন ভিউটা দেখুন। আর এটা হচ্ছে পুরোটা ক্যামেং রিভার। এই যে আমি এখন পা ডুবিয়ে বসে আছি, খুবই আনন্দ লাগছে। তোমাদের কেমন লাগছে যদি তোমরা প্লিজ একটু বলতে চাও রিভিউ। আচ্ছা চলুন এবার আপনাদের সঙ্গে পুরো ভিউটা আমি শেয়ার করি। দেখুন এইটা হচ্ছে ভিউ। সূর্যকে ঢেকে দিয়েছে মেঘে, আবার মেঘটা সরেও যাচ্ছে। যদি একটা টাইম ল্যাপস নেওয়া যেত তাহলে খুবই বেটার হতো আমার মতে। আর দেখুন জলের স্রোতটা দেখেছেন, পুরো আওয়াজ হচ্ছে। এটা পুরো পিসফুল জায়গা, দেখেছেন? আঙ্কেল আন্টি ওখানে ফটোশুট করছে, আরো অনেকেই আছে। দেখুন আবার রোদ বেরিয়ে গেল। এইটা হচ্ছে টোটাল জায়গা। মানে আপনারা যদি আসেন কখনো অরুণাচল, তাহলে এই জায়গাটা তো আমি হাইলি রেকমেন্ড করব। আর যারা পারছেন তারা এসে এই জিনিসটা অবশ্যই করবেন, জলে একবার হলেও পাটা দেবেন। জলটা একদম পুরো ঠান্ডা জল, খুব আনন্দ হবে। মানে যেরকম পেহেলগামের লিডার নদী, সেরকমই এখানকার ক্যামেং রিভার অরুণাচলের। দেখুন
তারপর ওয়েদার কিছুটা খারাপ হয়ে যাওয়াতে আমরা বেশিক্ষণ ওখানে না থেকে রওনা দিই আমাদের ভালুকপংয়ের হোটেলের দিকে। আর এই ক্ষেত্রে আপনাদের বলে দিই, আসাম থেকে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে গেলে আপনাদের আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিটের প্রয়োজন হবে। আমাদের আইএলপি কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকেই করিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগেনি। কিন্তু আপনারা যদি নিজেরা আসেন তাহলে আপনাদের আইএলপি করাতে খরচা পড়বে 300 টাকা 3 দিনের জন্য। আপনারা যতজন আসছেন পার পার্সন 500 টাকা 4 থেকে 14 দিনের জন্য। আপনাদের যদি বেশি দিনের ট্রিপ হয় তাহলে সেই ক্ষেত্রে 500 টাকা পড়বে পার পার্সন। আর যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে 100 টাকা পড়বে। আর গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের আসল অরিজিনাল আধার কার্ড আর জেরক্স করিয়ে নেবেন কিছুটা, আর 4 কপি করে পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু লাগবে। আপনারা চাইলে কিন্তু অনলাইনেও সাইটে গিয়ে এই আইএলপিটা করে নিতে পারেন। তারপরই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য হোটেল সিগালে। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ভালুকপংয়ে রুমের অ্যাকোমোডেশন কি কি আছে, ঠিক আছে? চলুন। এই যে খুললাম দরজা, এই যে বাবাই এখানে। আচ্ছা, এখানে আমাদের জুতো রেখে দিয়েছি। আপনাদের আগে রুমটা দেখিয়ে দিই। দেখুন এতটা বড় রুম আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে আপনারা কমোড পেয়ে যাচ্ছেন, শাওয়ার পেয়ে যাচ্ছেন, গিজারও পেয়ে যাচ্ছেন, আর মগ বালতি সব কিছুই আছে। এরকম একটা মিরর আছে, এখানে বেসিন আছে, আর বাথরুমটা মোটামুটি বড়ই আছে। কেমন লাগলো মা তোমার রুম? ভালো, মনের মতো। এতটা জার্নি করে এসে রুমটা কেমন পেলে? মনের মতো রুমটা পেয়েছি। সামনে বারান্দা, ব্যালকনি, ওখান থেকে সবকিছু দেখা যাবে। আচ্ছা, এবারে আপনাদের সঙ্গে আমি যে ভিউটা শেয়ার করব সেটা হচ্ছে এইটা। দেখুন একবার জাস্ট, মানে এই হচ্ছে আমাদের বেড। মানে আপনি বেড থেকে শুয়ে এইরকম একটা ভিউ পেয়ে যাবেন। দেখুন আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সিগাল। আমি ওনাদের বাইরে থেকে, মানে এইটা হচ্ছে আমাদের মেন গেটটা, আর এখানে সব আমাদের আর কি ট্রাভেলারে গাড়ি রাখা আছে, যে গাড়ি করে আমরা এখন এলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এদিকে সানসেট হচ্ছে, গাছ আছে বলে দেখা যাচ্ছে না অতটা। এখানে দেখুন, এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, ওইখানে পেছনে দেখুন, এইখানে এই বাড়িটাও দেখুন, দেখছেন? মানে খুবই একটা আইডিয়াল জায়গা থাকার মতন। আর এখানে আমরা একদিনই স্টে করব, বাট খুবই সুন্দর জায়গাটা। আর এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া আপনারা এটাও দেখতে পারেন, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন আছে ব্যালকনি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এটা একজনের বাড়ি। এবার তিনি এই বাড়িটাকে অ্যাকচুয়ালি একটা হোটেলে কনভার্ট করেছেন। আমি বাকি সব জায়গাও দেখাবো যেখানে আমরা ডিনার করতে যাবো, সেই জায়গাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে। আমি আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার আপনাদের প্রোভাইড করে দেবো। এই দেখুন আঙ্কেল, কি কেমন রুম কেমন লাগলো? বেটার নয়? আচ্ছা, আঙ্কেল বলছে আঙ্কেলের রুমটা নাকি বেটার হয়নি। দেখা যাক, আমি ওনাদের রুমে গিয়েও দেখাবো আপনাদেরকে সব কিছু। আর এখানে আমাদের ছিল ট্রিপল শেয়ারিং। যখন আমি আগের রুমটা আমাদের গুয়াহাটিতে দেখিয়েছিলাম তখন ওখানে একটা ডাবল বেড পেয়েছিলাম, একটা সোফা পেয়েছিলাম। আর এই ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল বেড পেয়েছি আর দুটো ডাবল বেড পেয়ে গেছি। সোফা এই ক্ষেত্রে সেরকম বলতে কিছু একটা পাইনি। একটা ডেস্ক আছে, এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন। আর এখানে একটা মিরর আছে, ড্রেসিং টেবিল, এখানে জিনিস রাখার জায়গা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ছোট্ট একটা টেবিল পাচ্ছি, আর একটা চেয়ার, আর টিভি আছে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এসি আছে। কারণ আপনারা যদি গরমের সময় ভালুকপং আসেন তাহলে কিন্তু ভালো রকমই গরম থাকে, সেই ক্ষেত্রে আপনারা এসিও ইউজ করতে পারেন। তো এই হচ্ছে এখানকার সমস্ত কিছু ব্যবস্থা। আরও আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, কারণ আমি আজকের দিনটা এখানে থাকছি। কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে দেন আমরা যাব হচ্ছে দিরাংয়ের উদ্দেশ্যে। তো চলুন এবার একটু ফ্রেশ হই। মুখ চেকের অবস্থা থেকে বুঝতেই পারছেন দীর্ঘ 5-6 ঘন্টা জার্নি করেছি। তো এখন একটুখানি ফ্রেশ হই। এবার ফ্রেশ হয়ে দেন আপনাদের সঙ্গে আমি আরও অনেক কিছু জিনিস শেয়ার করব। চলুন, বাই। দীর্ঘ অনেক ঘন্টা জার্নি করার ফলে ক্লান্ত ছিলাম, তাই সেদিন বিকালটা কাটিয়েছিলাম আমাদের ব্যালকনিতে বসে। আর পাহাড়ের এই ভিউটা একবার জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে গেছি, আর এসে গেছে হাতে গরম গরম এরকম চিকেন পকোড়া আর এরকম দুধ চা। তো এই দুধ চা আর এরকম মুচমুচে চিকেন পকোড়া আর সাথে এই ভিউটা একবার দেখিয়ে দাও।
টোটাল ভিউটা একবার দেখিয়ে দাও। ওইদিকে পাহাড় মেঘে ঢেকে গেছে, সন্ধে নেমে আসছে পাহাড়ে, অসাধারণ ভিউ। জাস্ট সারা সন্ধ্যেটা এখানেই কেটে যাবে এরকম হাতে মুচমুচে গরম পকোড়া আর এরকম চা নিয়ে। তো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর খুব ভালো লাগছিল। সামনে মাঠে ফুটবল খেলাও হচ্ছে, মানে এক কথা অসাধারণ। এবারে খাওয়াটা শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে আবার পরে কানেক্ট করছি। সেদিন সন্ধেবেলাটা কাটিয়েছিলাম রুমের ব্যালকনিতে। পাহাড়ের কোলে কিভাবে সন্ধে নেমে আসে সেটা দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে ক্লান্ত থাকার জন্য চলে গেলাম ডিনার করতে। আর এটা ছিল ওনাদের টোটাল ডিনারের হলটা, যেটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে নেওয়া হয়েছিল। এখানেই আমরা সবাই ডিনার করছিলাম। ডিনারে ছিল সেদিন রুটি আর চিকেন কারি, আর তার সাথে স্যালাড। যারা রাতে রুটি খায় না তাদের জন্য ছিল কিন্তু ভাতের ব্যবস্থা। তারপরে কিছুটা ক্লান্ত ছিলাম বলেই তাড়াতাড়ি ডিনার শেষ করে নিয়ে চলে গেছিলাম রেস্ট করতে। পরের দিন সকালে উঠে আমাদের রুমের ব্যালকনিতে এসে দেখি বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। গোটা সামনের পাহাড়টা ঢেকে গেছে পুরো মেঘে, আর চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি। তাহলে চলুন, আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এর পরবর্তী ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ভালুকপং থেকে দিরাং যাবার পথে কোথায় কি কি দেখলাম, আর কোথায় কোথায় কি কি সাইট সিন ছিল আমাদের, আর অরুণাচলের আমরা কেমন কি ওয়েদার পেলাম, সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ।